আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। প্রথম আলো এবং কালের কণ্ঠ একজন আরেকজনের সাথে বিবাদ করছে। পারস্পরিক স্বার্থ রক্ষার্থে এই বিবাদটা হচ্ছে। প্রথম আলো একটা নিউজ করেছে, বসুন্ধরা যেন রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র। এর আগে কালের কণ্ঠ প্রথম আলোর যে মালিক সিমিন রহমান ট্রান্সকম, তাদের বিরুদ্ধে নিউজ করেছিল। আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টার, এরা তারেক রহমানের 2001 থেকে 2006 হাওয়া কেন্দ্রিক যে শাসন ছিল সেটার বিরুদ্ধে নানা রকম ব্যাখ্যা অপব্যাখ্যা তৈরি করে খালেদা জিয়ার শাসনতন্ত্রের বৈধতা তৈরি করেছিল এবং -2 -4 যে জিনিসটা চালু হয়েছিল সেটার বৈধতা উৎপাদন করেছিল। আমাদের মাহফুজ আনাম দুই নেত্রীকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার জন্য নিজের পত্রিকায় নিজে একটা কলাম লিখেছিলেন। তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টার তারা যেমন সিস্টেমে চলছে না, বসুন্ধরাও সিস্টেমে চলছে না, বাংলাদেশটাও সিস্টেমে চলছে না। সেজন্য এই বসুন্ধরা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে পারছে। এখন বসুন্ধরা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হয়েছে, জনগণ কি সেটাকে অ্যাকসেপ্ট করেছে? অবশ্যই জনগণ অ্যাকসেপ্ট করেছে। সেজন্যই ওখানে জনগণ বাড়িঘর করছে, ওখানে জনগণ থাকছে। এবং কারা থাকছে? সমাজের যারা উচ্চবিত্ত, যাদের সামর্থ্য আছে, তারা সেখানে তাদের জন্য নিরাপত্তা খুঁজে বের করার চেষ্টা করছে, তাদের জন্য একটা আরাম-আয়েশি জীবনযাপন খোঁজার চেষ্টা করছে। সরকার যেখানে নিরাপত্তা দিতে পারছে না বসুন্ধরার মধ্যে, বসুন্ধরা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র হয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। তাহলে বসুন্ধরা যে জিনিসটা দিচ্ছে সেটা কি খারাপ? সেটা রাষ্ট্রের জন্য খারাপ, কিন্তু বসুন্ধরার জন্য তো ভালো। বসুন্ধরা ভালো করছে, রাষ্ট্র তেমন করতে পারছে না। তাহলে রাষ্ট্র এখন কেন বসুন্ধরাকে আবার সিটি কর্পোরেশনের মধ্যে নিয়ে আসবে? কারণ রাষ্ট্র তার ভাগ চায়। রাষ্ট্র বসুন্ধরাকে কেটে ছেটে ছোট করে ফেলতে চায়। বসুন্ধরা হয়তোবা রাজনৈতিক মতাদর্শে বর্তমানে যারা শাসনতন্ত্রে আসে তাদের সাথে খুব বেশি মিলেজুলে থাকছে না, অথবা বর্তমান শাসনতন্ত্র বসুন্ধরার কাছ থেকে ভাগ বাটোয়ারা চাচ্ছে। এখন আমাদের বাংলাদেশের আমরা যে শাসনতন্ত্র দেখেছি, শাসনতন্ত্র হচ্ছে মুসলেখা শাসনতন্ত্র, পালিয়ে যাওয়া শাসনতন্ত্র, উন্নয়ন বিভ্রমের শাসনতন্ত্র। এখন এই জিনিসপত্রগুলো কোনোটাই হতো না যদি সিস্টেমের মধ্য দিয়ে দেশটা চলতো, যদি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ স্বাধীনভাবে কাজ করতে পারত, যদি আইন আদালত স্বাধীনভাবে কাজ করতে পারত, যদি পুলিশ প্রশাসন সৎভাবে চলতে পারত, যদি ট্যাক্সের কাঠামো সহনশীলতার মধ্যে রাখতে পারত, যদি বাংলাদেশের আর্থিক যে অবস্থা সেটা যদি উন্নত হতে পারত। এখন আমরা এই জিনিসটাই দেখতে পাই অ্যাসালম এবং বসুন্ধরা গ্রুপের মধ্য দিয়ে। অ্যাসালম তার নতুন করে রাস্তা তৈরি করতে পারছে বাংলাদেশে ফেরত আসার, কারণ তাদের লোকজন আছে, জামায়াতে আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগের ছিল। বেসিক্যালি যারা ব্যবসা করে বাংলাদেশে, তাদেরকে সবার সাথে মিলেজুলে থাকতে হয়, টাকা পয়সা ভাগ বাটোয়ারা হয়, এবং সেজন্যই তারা বিশাল মহির হয়ে উঠতে পেরেছে। সবাই মিলে ঝুলে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। এখন অ্যাসালাম আসার পথ পেয়েছে, অ্যাসালাম আসার পথ খুঁজছে। আমরা দেখেছি তাদের যে 5টা ইসলামী ব্যাংক যেগুলোকে তারা লুটপাট করেছে, বাংলাদেশকে লুটপাট করেছে, তারা এখন দেশে বিআরটিসির মধ্য দিয়ে গাড়ি চালানোর সুযোগ সুবিধা পাচ্ছে। তাদের ব্যাংকগুলোকে আবার ব্যক্তি মালিকানায়, তাদের মালিকানায় দিয়ে দেওয়ার জন্য নানা রকমের তোড়জোড় শুরু হয়েছে। এবং আমরা শুনেছি বর্তমান রাষ্ট্রপতি, বর্তমান ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, এরা সবাই হচ্ছে গিয়ে অ্যাসালমের সুবিধাভোগী, অ্যাসালমের একরকম কর্মচারী। এখন বসুন্ধরা গ্রুপ বা বাংলাদেশে বড় বড় শিল্প গ্রুপ যারা গত 17 বছর বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছে, তারা কি বাংলাদেশ থেকে চলে গেছে? তারা বাংলাদেশে যায়নি, তারাও টাকা পয়সা লেনদেন করছে, বাংলাদেশে এখন ব্যবসা করার সুযোগ সুবিধা খুঁজছে। এবং সেটাই আমরা দেখেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা বলেছে, যে ব্যবসাগুলো গত 2 বছরে রুগ্ন হয়েছে তাদেরকে তারা কি করবে? ঋণ দিবে, জনগণের টাকায় ঋণ দিবে এবং সেই ঋণ দিয়ে তারা ব্যবসা করবে।
আবার নতুন করে ঋণ খেলাপি হবে, জনগণকে হাতে হারিকেন ধরিয়ে দেবে, খালি প্লেট ধরিয়ে দেবে, ভিক্ষার থালা ধরিয়ে দেবে, এরকম একটা অবস্থা। এখন সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের সিস্টেমের যে পরিবর্তন হয়, উন্নয়নের যে বিভ্রম হয়, কখনো হয়ে যায় সুইজারল্যান্ড, কখনো হয়ে যায় ব্যাংকক, কখনো হয়ে যায় লন্ডন, কখনো হয়ে যায় সিঙ্গাপুর। সেই সংস্কৃতি, এই যে চেঞ্জ হওয়া, ফ্লিপ ফ্লপ, মিউজিক্যাল চেয়ার, হিং টিং ছট, জাদু মন্ত্রের বদলে কখনো লন্ডন হয়ে যায়, কখনো সিঙ্গাপুর হয়ে যায়, কখনো আবার সুইজারল্যান্ড হয়ে যায়। এখন বাংলাদেশ কি হচ্ছে, লন্ডন হচ্ছে। আবার যখন হাসিনা চলে আসবে তখন আবার সুইজারল্যান্ড হয়ে যাবে। এই যে উন্নয়নের বিভ্রম, এই যে রাজনীতিতে যে বিভ্রম, সেই বিভ্রমগুলা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করবে না, বাংলাদেশে একটা ভালো এগিয়ে যাওয়ার মতো সিস্টেমও তৈরি করবে না। কারণ এটা হচ্ছে অনেক অনেক বছরের সাধনার ফসল। হাসিনার সময় 17 বছরে বাংলাদেশে কি ছিল, একটা স্থিতিশীলতা ছিল। হাসিনা তার মতো করে দেশকে চালিয়েছিল, স্থিতিশীল দেশ ছিল। সেজন্যই দেশে বিদেশি বিনিয়োগ অল্প স্বল্প যা আসা এসেছিল, সেজন্যই দেশ বিদেশি বিনিয়োগ পেয়েছিল যে এখান থেকে রিটার্ন পাওয়া যাবে, তারাও লাভ হবে, বাংলাদেশেরও লাভ হবে। এর আগের যে বাংলাদেশের শাসনতন্ত্র, আমরা সেখানে দেখেছি 5 বছর পর পর ক্ষমতার হাত বদল হতে। এখন হাসিনা ফ্যাসিজমের মধ্য দিয়ে লম্বা একটা সময় শাসন করেছিল, এখন তারেক রহমান কত বছর শাসন করতে পারে? তিনি ফ্যাসিজম প্রতিষ্ঠা করলে অনেক বছর শাসন করতে পারে, তিনি সুশাসন প্রতিষ্ঠা করলে অনেক বছর শাসন করতে পারে। তিনি যদি উদ্দেশ্যহীনভাবে যেভাবে চলছে, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো, তুমি কোথায় যাবা সেটা তুমি জানো না, তাহলে যেটা হবে যে কোনো পথেই তিনি সেখানে যেতে পারেন, এবং সেভাবেই তিনি যাওয়ার চেষ্টা করছেন। গত 3 মাস আমাদেরকে সেটাই বলছে। তিনি গতকালকে যে কথাটা বলেছেন যে খাল খনন এবং নদী খননের মধ্য দিয়ে তিনি ভূমিকম্পকে নিয়ন্ত্রণ করবেন, এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি তার জ্ঞানের গভীরতা, তার বিচক্ষণতা সম্পর্কে আসলে জনগণকে হতাশ করছেন। এখন সত্যিকার অর্থে পৃথিবীর যে কোনো জায়গাতে উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, উন্নয়নের স্বর্ণশিখরে আরোহণ করার জন্য অন্য কোনো রকমের উপায় নাই জ্ঞান বিজ্ঞান ছাড়া। জ্ঞান বিজ্ঞান ছাড়া, উন্নত প্রযুক্তি ছাড়া। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন, হংকং, যে কোনো দেশ, যে কোনো জায়গা যেখানেই দেখবেন জ্ঞান বিজ্ঞানের ছোঁয়া যদি না আসে, নেতৃত্বে যদি পড়াশোনার চাপ না থাকে, সেই দেশ কোথাও যায় না। তাহলে বসুন্ধরা যেন রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, সেটা বাংলাদেশের সিস্টেমের কল্যাণেই তারা সেটা হয়েছে। তাদেরকে আপনি মহিরুহ বানিয়েছেন, ভূমিদস্যুতার মধ্য দিয়ে তারা এত বড় হয়েছে। এখন তারা জনগণকে সেবা দিতে পারছে। আপনি জনগণের জন্য আবাসনের ব্যবস্থা করতে পারেন, তারা আবাসনের ব্যবস্থা করেছে। আপনি জনগণকে নিরাপত্তা দিতে পারেন, তারা জনগণকে নিরাপত্তা দিয়েছে। আপনি ব্যবসার সুযোগ তৈরি করতে পারেন না, তারা তাদের মতো করে আপনার এনভায়রনমেন্টে থেকে তারা ব্যবসা করেছে। আপনাকে ভাগ দিয়ে, লুটেরাদের ভাগ তাক দিয়ে তারা তাদের মতো সিস্টেম করেছে। এখন এই সিস্টেমের মধ্যে থেকে আপনি কাউকে সুযোগ দিবেন, কাউকে আবার কেটে ছেটে ছোট করে ফেলবেন, তাহলে এরকম বৈষম্য যদি আসে, সেখানে সবাই তো ব্যবসা করতে পারবে না, সেখানে মাফিয়ারা ব্যবসা করবে, এবং সরকার সমর্থিত মাফিয়ারা ব্যবসা করবে। যার ফলে যেটা দেখা যাবে, দেশটা মাফিয়াদের হয়ে যাবে, অন্য কিছু হবে না। সিস্টেম যদি ডেভেলপ করতো তাহলে সবাই এগিয়ে যেতে পারতো, সবাই ব্যবসা করতে পারতো। আলটিমেটলি যেটা হতো, তাহলে উন্নয়নের যেই পরিধিটা সেটা অনেক বেড়ে যেতে পারত। এখন বাংলাদেশ একটা পর্যায়ে হাসিনার হাত দিয়ে 17 বছরের স্থিতিশীলতার মধ্য দিয়ে এসেছে। এখন তারেক রহমান তার শাসনতন্ত্র কতদিন স্থায়ী হয়, তিনি তার উন্নয়নের যে নতুন মডেল তিনি শুরু করেছেন সেটা কতদিন স্থায়ী হয়, সেটা এখন বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেটা জনগণ অতি অল্প সময়ের মধ্যে দেখে ফেলবে। গত 3 মাসের তার যে শাসনতন্ত্র সেটা জনগণকে কি দিয়েছে সেটাও জনগণ মূল্যায়ন করবে। আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর কোনটার সাথে আপনি দ্বিমত পোষণ করেন, কেন দ্বিমত পোষণ করেন সেটা জানাতে পারেন। আমরা পরিবর্তিত বাংলাদেশের পক্ষে, আমরা উন্নত বাংলাদেশের পক্ষে। আমরা কারো পক্ষে কথা বলছি না, কারো বিপক্ষেও কথা বলছি না। আমরা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য কথা বলছি, বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলছি। আমাদের সাথে অংশী হতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।